তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজি সুভাষচন্দ্র বসু। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফরমোস্ট ইনফরমেশন 058। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ভারতের গর্ব, ভারতবাসীর গর্ব, সম্মানীয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তো চলো শুরু করি। 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি বর্তমান ওড়িশা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি ছিলেন কটক প্রবাসী বিশিষ্ট বাঙালি আইনজীবী জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবীর 14 জন সন্তানের মধ্যে নবম। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সুভাষচন্দ্র বসু একটি কটকের ইংরেজি স্কুলে পড়াশোনা করেছিলেন। বর্তমানে এই স্কুলটির নাম স্টুয়ার্ট স্কুল। এরপর তাকে ভর্তি করা হয় কটকের রাভেন্স কলেজিয়েট স্কুলে। সুভাষচন্দ্র যে মেধাবী ছাত্র ছিলেন তা আমাদের কারোরই অজানা নয়। 1918 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে সম্মানের সাথে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন আমাদের এই সবার প্রিয় নেতা। এরপর সুভাষচন্দ্র বসু কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফিজুইলিয়াম হলে উচ্চশিক্ষার্থে ভর্তি হন। সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নম্বর পেয়ে তিনি প্রায় নিয়োগপত্র পেয়ে যান, কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে সেই নিয়োগ প্রত্যাখ্যান করেন। এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, কোনো সরকারের সমাপ্তি ঘোষণা করার সর্বশ্রেষ্ঠ পন্থা হলো তা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া। এই সময়ে অমৃতসর হত্যাকাণ্ড ও 1919 খ্রিস্টাব্দে দমনমূলক রাওলাট আইন ভারতীয় জাতীয়তাবাদীদের বিক্ষুব্ধ করে তুলেছিল। ভারতে ফিরে সুভাষচন্দ্র বসু স্বরাজ নামক সংবাদপত্রে লেখালেখির কাজ শুরু করেছিলেন এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচারের দায়িত্বে নিযুক্ত হয়েছিলেন। তাঁর রাজনৈতিক গুরু ছিলেন বাংলায় উগ্র জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 1924 খ্রিস্টাব্দে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন কলকাতা পৌর সংস্থার মেয়র নির্বাচিত হন, তখন সুভাষচন্দ্র বসু তাঁর অধীনে কর্মরত ছিলেন। 1925 খ্রিস্টাব্দে অন্যান্য জাতীয়তাবাদীদের সঙ্গে তাঁকেও বন্দী করা হয়েছিল এবং মান্দালয়ে নির্বাসিত করা হয়। প্রায় 20 বছরের মধ্যে সুভাষচন্দ্র বসু মোট 11 বার গ্রেপ্তার হয়েছিলেন। তাঁকে ভারত ও রেঙ্গুনের বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল। 1930 খ্রিস্টাব্দে তাঁকে ইউরোপে নির্বাসিত করা হয়। 1934 খ্রিস্টাব্দে তিনি তাঁর প্রথম প্রেম এমিলি সেঙ্কলের সঙ্গে পরিচিত হন ভিয়েনাতে এবং 1937 খ্রিস্টাব্দে তারা ব্যাডগাস্টিনে বিয়ে করেন। সুভাষচন্দ্র বসুর পিতার মৃত্যুর পর ব্রিটিশ সরকার তাঁকে শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের উদ্দেশ্যে কিছুক্ষণের জন্য কলকাতায় আসার অনুমতি দেয়। 1938 খ্রিস্টাব্দে তিনি মহাত্মা গান্ধীর বিরোধিতার মুখে পড়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ভারতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। 1939 খ্রিস্টাব্দে তিনি দ্বিতীয়বারের জন্য ত্রিপুরা অধিবেশনে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। এই নির্বাচনে গান্ধীজি পট্টবি সীতারামায়াকে সমর্থন দেন। নির্বাচনের ফলাফল শোনার পর মহাত্মা গান্ধী বলেছিলেন, পট্টবির হার আমার হার। কিন্তু জয়যুক্ত হলেও নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু সুষ্ঠুভাবে কার্য সম্পাদন করতে পারছিলেন না। গান্ধীজির অনুগামীরা তাঁর কাজে বাধা সৃষ্টি করছিলেন। গোবিন্দ বল্লভ পন্থ এই সময় একটি প্রস্তাব পেশ করেন যে কার্যনির্বাহক পরিষদকে পুনর্গঠন করা হোক। এইভাবে সুভাষচন্দ্র বসু এই নির্বাচনে জয়লাভ করলেও মহাত্মা গান্ধীজির বিরোধিতার কারণে তার ফলস্বরূপ তাকে বলা হয় পদত্যাগপত্র পেশ করতে, নইলে কার্যনির্বাহী কমিটির সকল সদস্য পদত্যাগ করবে। এই কারণে তিনি নিজেই কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন। 1938 খ্রিস্টাব্দে তিনি জাতীয় পরিকল্পনা পরিষদের প্রস্তাবনা দেন। সুভাষচন্দ্র বসু প্রস্তাব করলেন যে কবে ব্রিটিশরা ভারতীয়দের স্বাধীনতার অনুমোদন দেবে তার জন্য বসে না থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাজনৈতিক অস্থিরতা থেকে সুবিধা নেওয়া উচিত। তিনি বিশ্বাস করতেন ভারতবর্ষের স্বাধীনতা নির্ভর করে অন্য দেশের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক সমর্থনের উপর। তাই তিনি ভারতের জন্য একটি সামরিক বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি সুভাষচন্দ্র বসু গৃহবন্দী ছিলেন।
তিনি বুঝতে পারলেন ব্রিটিশরা তাকে যুদ্ধের আগে ছাড়বে না, তাই তিনি দুটি মামলা বাকি থাকতেই আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু আফগানিস্তানের পশতু ভাষা জানা না থাকায় তিনি ফরওয়ার্ড ব্লকের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের নেতা মিয়া আকবর শাহকে তার সঙ্গে নেন। যেহেতু তিনি পশতু ভাষা জানতেন না, তাই তার ভয় ছিল আফগানিস্তানবাসীরা তাকে ব্রিটিশ চর ভাবতে পারে। তাই মিয়া আকবর শাহের পরামর্শে তিনি অধিবাসীদের কাছে নিজেকে একজন কালা ও বোবা বলে পরিচিতি দিয়েছিলেন। সেখান থেকে সুভাষচন্দ্র বসু মস্কো গমন করেছিলেন একটি ছদ্মনামে। তিনি কাউন্ট অরল্যান্ডো ম্যাজেট্টা নামক এক নাগরিকের পরিচয়ে মস্কো গমন করেছিলেন। মস্কো থেকে রোম হয়ে তিনি জার্মানি পৌঁছে যান। তিনি বার্লিনে মুক্ত ভারতীয় কেন্দ্র ফ্রি ইন্ডিয়া সেন্টার গড়ে তোলেন। ভারতের স্বাধীনতার জন্য তিনি জার্মান চ্যান্সেলর এডলফ হিটলারের সাহায্য প্রার্থনা করেন, কিন্তু ভারতের স্বাধীনতার ব্যাপারে হিটলারের উদাসীনতা তাঁর মনোবল ভেঙে দিয়েছিল। ফলে 1943 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু জার্মান ত্যাগ করেন। একটি জার্মান সাবমেরিন তাকে সমুদ্রের তলদেশে একটি জাপানি সাবমেরিনে পৌঁছে দেয়। সেখান থেকে তিনি জাপানে পৌঁছে যান। এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বীরত্বে হিটলার, তেজর মতো একনায়কতন্ত্রে বিশ্বাসীরাও তাঁর সামনে মাথা অবনত করে মৈত্রীর দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন। ভারতের অরবিন্দ ঘোষ, মাস্টারদা সূর্য সেন, ভগৎ সিংয়ের মতো নেতারা এবং রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের মতো কবিরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। সমস্ত ভারতবাসীর নয়নমণি হয়ে ওঠেন আমাদের সবার প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতীয় জাতীয় সেনাবাহিনী ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মূলত গড়ে উঠেছিল জাতীয়তাবাদী নেতা রাসবিহারী বসুর হাতে। 1943 খ্রিস্টাব্দে রাসবিহারী বসু এই সেনাবাহিনীর দায়িত্ব সুভাষচন্দ্র বসুকে হস্তান্তর করেন। একটি আলাদা নারী বাহিনী রানী লক্ষ্মীবাই কমব্যাট সহ এতে প্রায় 85,000 সৈন্য ছিল। এই সৈন্যবাহিনীর কর্তৃত্ব ছিল প্রাদেশিক সরকারের হাতে, যার নাম দেওয়া হয় মুক্ত ভারতের প্রাদেশিক সরকার, আরজি হুকুমতে আজাদ হিন্দ। এই সরকারের নিজস্ব মুদ্রা, আদালত ও আইন ছিল। সুভাষচন্দ্র বসু ভেবেছিলেন ব্রিটিশদের উপর আইএনএ হামলার খবর শুনে বিপুল সংখ্যক সৈন্য ভারতীয় সেনাবাহিনী থেকে হতাশ হয়ে আইএনএতে যোগ দেবে, কিন্তু এই ব্যাপারটি তেমন ব্যাপকভাবে ঘটল না। বিপরীত দিকে যুদ্ধ পরিস্থিতির অবনতির সঙ্গে সঙ্গে জাপান তার সৈন্যদের আইএনএ থেকে সরিয়ে নিতে থাকে। একই সময়ে জাপান থেকে অর্থের সরবরাহ কমে যায়। অবশেষে জাপানের আত্মসমর্পণের সঙ্গে সঙ্গে আইএনএও আত্মসমর্পণ করে। 1934 খ্রিস্টাব্দে বর্মার, যার বর্তমান নাম মায়ানমার, সেই মায়ানমারের মান্দালয়ের জেলে বন্দি থাকা অবস্থায় সুভাষচন্দ্র বসু গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। ব্রিটিশ সরকার তাকে এক শর্তে মুক্তি দিতে রাজি হয়। ভারতের কোনো ভূখণ্ড না ছুঁয়ে তিনি যদি বিদেশে কোথাও পাড়ি দেন তবে মুক্তি পাওয়া যাবে। সুভাষচন্দ্র বসু ইউরোপে যাওয়া মনস্থ করেন ও ভিয়েনাতে পৌঁছে যান। 2 বছর চিকিৎসাধীন থাকার সময় তিনি 2টি বই লিখেছিলেন। একটি তার আত্মজীবনীমূলক ইন্ডিয়ান পিলগ্রিম, আরেকটি ইন্ডিয়ান স্ট্রাগল ফর ফ্রিডম। সুভাষচন্দ্র বসুর সবচেয়ে বিখ্যাত উক্তি হলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। হিন্দিতে যেটাকে আমরা বলে থাকি, তুম মুঝে খুন দো, मैं तुम्हें आजादी दूंगा। 1944 খ্রিস্টাব্দের জুলাই মাসের 4 তারিখে বার্মাতে এক র্যালিতে তিনি এই উক্তি করেছিলেন। তার আরেকটি বিখ্যাত উক্তি হলো ভারতের জয়, জয় হিন্দ, যা কিনা প্রথমে ভারত সরকার না মেনে নিলেও পরবর্তীতে ভারত সরকার গ্রহণ করতে বাধ্য হয়েছিল। এই মহান ব্যক্তির শেষ নিঃশ্বাস ত্যাগ করার পেছনে জ্ঞানীগুণী ব্যক্তিরা বিভিন্ন রকম মতামত পেশন করেছেন। একটি মতে নেতাজি সোভিয়েত রাশিয়ার কাছে বন্দী অবস্থায় সাইবেরিয়াতে মৃত্যুবরণ করেন। আরেকটি মতে বর্তমানে রেনকোজি মন্দিরে রাখা নেতাজির চিতাভস্ম পরীক্ষা করে জানা গিয়েছে ওই চিতাভস্ম নেতাজির নয়। আসলে ভারতবর্ষে নেতাজির তুমুল জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একদল উঁচু তলার ভারতীয় নেতা এবং ইংরেজ সরকার মিলিতভাবে ষড়যন্ত্র করে নেতাজিকে পৃথিবী থেকে সরিয়ে দেয়।
তাই ভারত সরকার কখনো নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রকৃত মৃত্যুর কারণ জনসমক্ষে আনেননি। আবার অনেকের মতে ফৈজাবাদের ভগবান জি ওরফে গুমনামি বাবা ছিলেন আমাদের নেতাজি, কিন্তু এই ব্যাপারটি আজও স্পষ্ট নয়। কিন্তু সত্যি বলতে কি এই রকম একজন সোনার টুকরো ছেলে যিনি কিনা প্রত্যেকটি ভারতবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন, এই রকম একজন ব্যক্তিত্ব আমাদের ছেড়ে কোনোদিনই যেতে পারেন না। নেতাজি সুভাষচন্দ্র বসু বেঁচে আছেন, বেঁচে থাকবেন প্রত্যেকটি ভারতবাসীর হৃদয়ে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক আখ্যা দিয়ে তাসের দেশ নৃত্যনাট্যটি তাকে উৎসর্গ করেন। উৎসর্গপত্রে লেখেন, স্বদেশের চিত্তে নতুন প্রাণ সঞ্চার করবার পুণ্যব্রত তুমি গ্রহণ করেছ, সেই কথা স্মরণ করে তোমার নামে তাসের দেশ নাটিকা উৎসর্গ করলুম। আজাদ হিন্দ ফৌজের অভিযান ব্যর্থতায় পর্যবসিত হলেও সুভাষচন্দ্রের শৌর্য ও আপোষহীন রণনীতি তাকে ভারতব্যাপী জনপ্রিয়তা দান করে। ভারতবর্ষ স্বাধীনতার পর কলকাতার একাধিক রাস্তা তাঁর নামে নামাঙ্কিত করা হয়েছে। বর্তমানে কলকাতার একমাত্র ইন্দোর স্টেডিয়াম নেতাজি ইন্দোর স্টেডিয়াম তার নামে নামাঙ্কিত। নেতাজির জন্মশতবর্ষ উপলক্ষে দমদম বিমানবন্দরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। তার নামে কলকাতায় স্থাপিত হয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং দিল্লিতে স্থাপিত হয়েছে নেতাজি সুভাষ ইনস্টিটিউট অফ টেকনোলজি। কলকাতা মেট্রোর দুটি স্টেশন বর্তমানে নেতাজির নামাঙ্কিত। নেতাজি ভবন, যার পূর্বে নাম ছিল ভবানীপুর, এবং আরেকটি হলো নেতাজি, যার পূর্বে নাম ছিল কুন্দঘাট। ডিয়ার ভিউয়ার্স, ভারতের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী নিয়ে আলোচনা করলাম। বলার সময় যদি কিছু ভুল ত্রুটি করে থাকি, না জেনে করেছি ভেবে নিয়ে আমাকে ক্ষমা করে দিও। আজকে এখানেই শেষ করছি। আর হ্যাঁ, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এর পরে একে একে এই রকম মহান ব্যক্তিদের জীবনী নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেল ফরমোস্ট ইনফরমেশন 058 এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টেক কেয়ার। থ্যাংক ইউ।